হেই আর্মিন্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই স্টোরিটা বিএল স্টোরি, তো যাদের পছন্দ বিএল স্টোরি দেখা বা শোনা তো তারাই দেখো, আর যাদের পছন্দ না তারা প্লিজ দেখো না। এই ফ্যানফিকশনে জনকুক টপ এবং তে বটম, আর এই ফ্যানফিকশনে তে এবং জনকুকের বেবিকেও দেখানো হয়েছে। এই ফ্যানফিকশনটা মেল প্রেগনেন্সির ওপর। তো চলো স্টোরি শুরু করা যাক। তেয়ংয়ের অভ্যাস প্রতিদিন সকাল 6টার মধ্যে ঘুম থেকে ওঠা, কিন্তু লাস্ট নাইট জনকুক আর তেয়ংয়ের মধ্যে যে নাইট অ্যাক্টিভিটি হয়েছিল তারপর সকাল সকাল ঘুম থেকে উঠতে ওর একদমই ইচ্ছা করছিল না, কিন্তু ওর অভ্যাসবশত ও সকাল 6টার মধ্যেই উঠে গেছিল। সকালবেলা উঠে তে নিজের বডিতে প্রচণ্ড পেন ফিল করলো, কিন্তু যখন ওর মনে পড়লো নাইট অ্যাক্টিভিটিতে ও আর জনকুক কি করেছে, সাডেনলি ওর মুখে একটা স্মাইল চলে আসলো। কিন্তু সেই স্মাইলটা বেশিক্ষণে ছিল না, কারণ সে যখন জনকুককে খুঁজলো নিজের পাশে তখন সে জনকুককে পায়নি। আর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার মানুষ জনকুক না। তারপর তে একটু ঘাবড়ে গিয়ে ঘরের লাইটগুলো জ্বালালো, দেখলো জনকুকের ড্রেস আর ও যে ব্যাগটা নিয়ে এসেছিল সেই ব্যাগটাও নেই। তে ভাবলো লাস্ট নাইট ওদের মধ্যে যা কিছু হয়েছে সেই সব কিছু নিয়ে জনকুক রিগ্রেট ফিল করছে না তো, হয়তো তাই হবে, তাই জন্যই হয়তো সকাল হতে না হতে চলে গেছে। তে লাস্ট নাইটে জনকুককে নিজের মনের কথাটা জানাতে চেয়েছিল, কিন্তু ওদের মধ্যে সমস্ত কিছু হওয়াতে ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তে ভেবেছিল লাস্ট নাইট যা কিছু হচ্ছে তার জন্য জনকুক বুঝে যাবে তে জনকুকের জন্য কি ফিল করে, হয়তো লাভ কনফেশনের কোনো দরকারই নেই। কিন্তু জনকুকের আচমকা উধাও হয়ে যাওয়াতে তে মনে করেছিল হয়তো জনকুকের কাছে এই সমস্ত কিছু ওয়ান নাইট স্ট্যান্ড। হয়তো তে যেভাবে জনকুকের জন্য ফিল করে জনকুক হয়তো সেভাবে তেকে ফিল করে না, কিন্তু তে যতটা জনকুককে জানতো ও বিশ্বাস করতো জনকুক এরকম কিছুই করবে না। তে ভাবলো একবার জনকুকের কার্ডটা চেক করা উচিত। কারটা যদি এখনো পর্যন্ত পার্কিং লটে থাকে তাহলে জনকুক এখনো যায়নি। তে নিজের শার্টটা পরে ঘর থেকে বেরাতে গেলেই পাশের টেবিলে একটা চিঠি দেখতে পায়। তে তাড়াতাড়ি ওই নোটটা তুলে রিড করতে থাকে। নোটটার মধ্যে লেখা ছিল, তে আমি জানি না আমি কিভাবে শুরু করব। আমি যা কিছু তোমার সঙ্গে করেছি সেই সব কিছু করার পর আমি কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো। তুমি আমাকে বিশ্বাস করেছিলে, আমাকে বন্ধু ভেবেছিলে, আর আমি তোমার ফায়দা ওঠালাম। আমি এমন কিছু করেছি যেটা তুমি কোনোদিনও হয়তো মনেই রাখতে চাও না। তাই জন্যই আমি চাইনি তুমি ঘুম থেকে উঠে নিজেকে আমার সঙ্গে দেখতে পাও, কারণ আমাকে দেখলে তোমার মনে পড়ে যাবে আমি কিভাবে তোমাকে প্রেশারাইজ করছিলাম। আমি চলে যাচ্ছি, আর আমি চাই না তুমি আমার জন্য চিন্তা করো। আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না। আমি জানি পৃথিবীর মোস্ট বিউটিফুল পার্সনকে আমি খারাপ করে দিয়েছি, আর তার জন্য আমি খুব লজ্জিত। তুমি আমার থেকে আরো ভালো সোলমেট ডিজার্ভ করো। ওই লেটারটা পড়ে তের চোখে জল চলে আসে, আরো মনে করতে থাকে রাতে ওদের দুজনের মধ্যে কি হয়েছিল। লাস্ট নাইট জনকুক যখন তের ফ্ল্যাটে এসেছিল তখন তে জনকুককে নিজের হাতে খাবার বানিয়ে খাইয়েছিল। জনকুক খেতে খেতে বলল, তে তুমি এত ভালো রান্না কি করে করতে পারো। খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু গুছিয়ে যখন তে ঘরে আসলো তখন জনকুক তের বেডে শুয়েছিল। তেকে দেখে ও বলল, তে তুমি আমাকে কিন্তু বিগড়ে দিচ্ছ। যদি আমার এইসবের অভ্যাস হয়ে যায় তাহলে তুমি একটু সামলে থেকো, কারণ যদি আমি এমন কিছু চেয়ে বসি যেটা তুমি দিতে পারবে না। তে জনকুকের কথা শুনে বলল, আমি চাই শুধু তুমি হ্যাপি থাকো। জনকুক বলল, তে আমি যখনই তোমার সঙ্গে থাকি তখনই আমি হ্যাপি থাকি। তে বলতে চেয়েছিল তাহলে তুমি আমার সঙ্গে সারা জীবনের জন্য থেকে যাও, কিন্তু ও সেটা বলতে পারেনি। ও জিজ্ঞেস করলো, তুমি এবার বেশি দিনের জন্য থাকবে তো? কিন্তু জনকুক থেকে কোনো আনসার দেয়নি। জনকুক থেকে জিজ্ঞেস করলো, এই সময় তুমি ঘুমাও তাই না? তে বলল, হ্যাঁ জনকুক, কিন্তু তুমি চাইলে তুমি জেগে থাকতে পারো। জনকুক বলল, আর যদি আমি শুতে চাই তাহলে? তে বলল, তাহলে সেটাই করা উচিত যেটা তুমি করতে চাও। ওরা দুজন নিজেদের নাইট ড্রেস পরে তের ফ্ল্যাটে একটাই বেড থাকায় ওরা দুজন একসঙ্গে শুয়ে পড়ে। জনকুক যখন এপাশ ওপাশ করতে গিয়ে তের গায়ে টাচ লাগে ও তখন হেসে দেয়। এবার জনকুক তের শোল্ডার ধরে ওদিকে তাকিয়ে থাকে। ও তের থেকে পারমিশন চাইছিল তেকে কিস করার জন্য। তে জনকুককে নিজের ফিলিংস জানাতে চাইছিল, ওর মনের কথা বলতে চাইছিল। যখন ও এইসব বলার জন্য মুখটা খোলে তখনই জনকুক ওকে কিস করে নেয়। তেও জনকুকের কিসটা অ্যাকসেপ্ট করে আর ওদের মধ্যে একটা প্যাশনেট কিস হয়। আর দুজনের মধ্যে সেই সমস্ত কিছু হয়েছিল যা তে কখনোই কল্পনা করতে পারিনি। এবার ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। জনকুকের চিঠিটা পাওয়া মাত্রই তে ওর গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে যায় জনকুককে খোঁজার উদ্দেশ্যে। তে ওই সমস্ত জায়গা চেক করে নিয়েছিল যেখানে জনকুক যেতে পারে, কিন্তু জনকুকের খোঁজ কোথায় পাওয়া যায়নি। মার্কেট, ক্যাফে, বার কিছুইতে খোঁজার বাকি রাখেনি। 2 ঘন্টা খোঁজার পরও তে জনকুককে খুঁজে পায়নি। তে বুঝতে পারছিল না এইটুকু সময়ের মধ্যে জনকুক কোথায় যেতে পারে। কিছুক্ষণ পর তে আবার ফ্ল্যাটে ফিরে আসে। তে জনকুককে ততক্ষণ খুঁজতে চেয়েছিল যতক্ষণ জনকুককে পাওয়া না যায়, কিন্তু ও এখন কিম কোম্পানির সিইও।
তাই ওর কিছু রেসপন্সিবিলিটিও ছিল। কিছুক্ষণ পর তে জিমিনকে ফোন করে অফিসে আসতে বলে। তারপর তে অফিসে চলে যায়। কিছুক্ষণ পর জিমিন তের কেবিনে এসে তেকে বলে, কি হয়েছে তে, তুই এইভাবে আমাকে ডাকলি কেন, কোনো সমস্যা হয়েছে কি? তে তারপর জিমিনকে পুরোটা খুলে বলে। জিমিন তের বেস্ট ফ্রেন্ড, ছোট ভাইয়ের থেকে কম কিছু নয়। জিমিন, পুরোটা শুনে তুই বুঝতেই পারছিস ওর আর আমার মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করতে চাই, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। ও আমাকে এতটাই ভুল বুঝে যে সামনাসামনি যদি আমি ওর সঙ্গে কথা না বলি ও কোনোদিনও আমার জীবনে ফিরে আসবে না। আমি চাই তুই আমার জন্য জঙ্কুকে খুঁজে বের কর, আর ওর সঙ্গে দেখা হলে বলিস আমি ওর সঙ্গে কিছু ডিসকাস করতে চাই। জিমিন বলল, তে তুই চিন্তা করিস না, আমি তোর জন্য জঙ্কুককে ঠিক খুঁজে আনবো। জিমিন চলে যেতে গেলে তে আবার জিমিনকে ডেকে বলে, জঙ্কুক যদি আমার সামনে আসতে হেজিটেট করে তাহলে ওকে বলিস আমার কোনো কিছুর জন্য রিগ্রেট নেই। 2 সপ্তাহ কেটে গেছে কিন্তু জঙ্কুকের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তে প্রতি রাতে স্বপ্ন দেখতো যে জঙ্কুক ওর কাছে আবার ফিরে এসেছে, কিন্তু যখন ও ঘুম থেকে উঠতো তখন নিজেকে ওই পুরো ঘরে একাই পেত। এবার তের মনে হচ্ছিল জঙ্কুক হয়তো ওর ভাই সুগার কাছে গেছে। তাই ও এক ফোঁটাও দেরি না করে জিয়ন মেনশনের দিকে রওনা দেয়। সুগা নিজের বাড়ির সামনে তেকে দেখে বলল, ও মাই গড, কিম তেইয়ং, আপনি এখানে কি করছেন? আমাকে একটা খবর দিতে পারতেন, আমি তাহলে আপনার অফিসে চলে যেতাম। আসলে সুগার এইভাবে কথা বলার কারণ হলো তেদের কোম্পানি অর্থাৎ কিম কোম্পানি বিজনেস ওয়ার্ল্ডে এখন 1 নম্বর কোম্পানি। তাই হঠাৎ জিয়ন মেনশনে তেকে দেখে সুগা একটু ঘাবড়ে গেছিল। তে বলল, আমি কোনো বিজনেস ম্যাটারের জন্য আসিনি, আমি আসলে আপনার ভাইকে খুঁজতে এসেছি। জঙ্কুক কি এখানে আছে? সুগা বলল, জঙ্কুক এখানে নেই, কিন্তু আমি যতদূর জানি ও তো আপনার সঙ্গেই ছিল, তাই না? তের মনে হয়েছিল জঙ্কুক হয়তো এখানে নাও আসতে পারে। তে বলল, মিস্টার সুগা, আসলে আমার আর জঙ্কুকের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর আমি সেগুলো ঠিক করতে চাই। সুগা এবার তেকে একটু টিজিং এর সুরে বলল, তোমাদের পারফেক্ট রিলেশনশিপে এমন কি হয়ে গেছে? তে সুগার কথা ইগনোর করে সুগাকে বলল, যদি জঙ্কুক এখানে আসে তাহলে ওকে বলতে পারবেন আমার সঙ্গে একটু দেখা করতে, আমি আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করতে চাই। সুগা বলল, যদি জঙ্কুকে আপনাকে দেখতে না চায় তাহলে আমি ওকে কেন কনভিন্স করব আপনার সঙ্গে দেখা করতে? আমি আবারও বলছি এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আর আমি আপনাকে রিকোয়েস্ট করছি যদি ওর সঙ্গে আপনার দেখা হয় তাহলে ওকে বলবেন আমার সঙ্গে দেখা করতে। সুগা বলল, ওকে, আমি আপনার মেসেজ ওর কাছে পাঠিয়ে দেবো, বাট আই এম নট শিওর ও আমার কথা শুনবে কিনা। তে সুগাকে থ্যাঙ্কস বলে। সুগা ঘরে ইনভাইট করলে তে বলে, আমি বিজনেসের জন্য আসিনি, আমি কিছু আর্জেন্ট ম্যাটারের জন্য এসেছিলাম। আই এম সো সরি আমি আপনাকে ডিস্টার্ব করলাম, আমার মনে হয় এবার আমার যাওয়া উচিত বলে তে ওখান থেকে চলে যায়। জিমিনও এখনো জঙ্কুকের কোনো খোঁজ দিতে পারিনি। তের এবার প্রচণ্ড চিন্তা হচ্ছে জঙ্কুকের জন্য। তে বিজনেসের কিছু ফাইল চেক করছিল ঘরে বসে আর ভাবছিল ও 5 বছর জঙ্কুকের জন্য অপেক্ষা করেছে। 5 বছর পর জঙ্কুককে আবার দেখে নতুনভাবে বাঁচতে চেয়েছিল। ও জঙ্কুকের খেয়াল রাখতে চেয়েছিল, নিজের ভালোবাসার কথা জঙ্কুককে বলতে চেয়েছিল, কিন্তু আবার জঙ্কুক ওর জীবন থেকে চলে গেছিল। তে সেই দিনের নাইটের কথা ভাবছিল আর ভাবছিল যদি সেই দিনই ও লাভ কনফেশন করে দিত। মাঝে মাঝে তের মনে হতো জঙ্কুকের কি সত্যি মনে হয় ও আমার ফায়দা তুলেছে, নাকি সেই রাতের জন্য ও রিগ্রেট ফিল করে। অনেকগুলো সপ্তাহ কেটে গেছে কিন্তু জঙ্কুকের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তে এবার ওর ফ্যামিলির সঙ্গে বসে লাঞ্চ করছিল আর বিজনেস নিয়ে কিছু ডিসকাশন করছিল। ওদের সার্ভেন্ট লাঞ্চ সার্ভ করতেই তের লাঞ্চের গন্ধতে বমি পেয়ে যায়। তের মা তের দিকে দেখে, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন ওনার ছেলের সঙ্গে কি হয়েছে, কিন্তু তখন ওনার সামনে নামজুন থাকায় তিনি কিছুই বলেন না। তে ওর জন্য আনা লাঞ্চটা সরিয়ে কিছু ভেজিটেবলস স্ট্রিম করে খাচ্ছিল, কিন্তু ও কিছুতেই বুঝতে পারছিল না ওর সঙ্গে এরকম কেন হচ্ছে। এই দিনের পর থেকেই তে সকালবেলা উঠেই ওর ভমিটিং ফিল হতো। স্টার্টিংয়ে ও এই ব্যাপারটাকে ইগনোর করেছিল, কিন্তু এখন প্রতিদিনই ওর ভমিটিং হয়। মাঝে মধ্যে এত খারাপ অবস্থা হয়ে যেত যে ওর অফিস শেষ হওয়ার আগেই ওকে বাড়ি ফিরে আসতে হতো। এবার একদিন জিন একটা ফিমেল ডাক্তারকে ডাকলো তে চেক আপ করানোর জন্য, যার নাম ছিল লিসা। লিসার থেকে ঘরে আসতেই তে উঠে বসতে গেল।
লিসা বলল, তে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তোমার শরীর কতটা খারাপ। তোমার আরাম করা দরকার, এখন শুয়ে পড়ো। আমি তোমাকে চেক করার জন্য এখানে এসেছি, তুমি শুয়ে পড়ো। জিনও তের ঘরেই ছিল। এবার লিসা জিজ্ঞেস করলো, তোমার সঙ্গে এরকম কবে থেকে হচ্ছে? তে বলল, 1 সপ্তাহের বেশি হয়ে গেছে। লিসা জিজ্ঞেস করলো, ভমিটিং এর সঙ্গে সঙ্গে আর কি কোনো সিমটমস তুমি দেখতে পাও, বা কোনো নিউ চেঞ্জেস যেটা তুমি ফিল করতে পারো? তে বলল, আই ডোন্ট নো আমি যেটা বলতে চাই সেটা এটার সঙ্গে রিলেটেড কিনা, কিন্তু কিছুদিন ধরে আমার কিছু কিছু ফ্রুটসের গন্ধ একদম পছন্দ হয় না, আর সেরকম কোনো স্মেল পেলে আমার সঙ্গে সঙ্গে ভমিটিং হয়। এবার লিসা বলল, তে আমি বুঝতে পেরেছি তোমার সঙ্গে কি প্রবলেম হয়েছে। তে বলল, আপনি কি এই সিমটমসগুলোকে বন্ধ করতে পারবেন? লিসা বলল, এটা তো সম্ভব নয়, কিন্তু আমি তোমার জন্য এমন কিছু বানিয়ে দিতে পারি যেটা খেলে 4 to 6 উইকের মধ্যে তোমার ভমিটিং বন্ধ হয়ে যাবে। লিসা এখনো স্মাইল করছিল, তার জন্য জিন ওকে জিজ্ঞেস করলো, লিসা আমার ছেলের সঙ্গে কি হয়েছে? তেও জিজ্ঞেস করলো, ইয়েস আন্টি, আমার কি হয়েছে? লিসা বলল, কংগ্রাচুলেশনস, তুমি প্রেগনেন্টে। এবার লিসা জিনের দিকে তাকিয়ে বলল, ওর কিন্তু এখন স্পেশাল কেয়ারের দরকার, তুমি সেটা ভালো করেই জানো। তে এখনো কিছু বুঝতে পারছে না, তে অবাক হয়ে বসে আছে। সো ওকে আর মিস, আজ এটুকুই। তো নেক্সট পার্টে তোমরা জানতে পারবে তে প্রেগনেন্ট, এটা শুনে তে এবং জিনের কি রিয়াকশন হলো, আর ওরা কিভাবে সবকিছু হ্যান্ডেল করে, আর কেনই বা তে একটা মেল হয়ে সে প্রেগনেন্ট হয়ে গেল। তো নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করো। আর এই স্টোরির লাইনটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে জানিও। আর স্টোরিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। লাভ ইউ কিডিস, বাই বাই।